আচ্ছা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অ্যাপোরিজম পড়াবো ৮ থেকে ১১, আগে ৭ পর্যন্ত পড়ানো হয়েছে। ওকে। অ্যাপোরিজম 8 পড়ার জন্য হচ্ছে আপনাদের ফার্স্টে ডিজিজ সম্বন্ধে ধারণা থাকতে হবে, তারপর হেলথ সম্বন্ধে ধারণা থাকতে হবে, কিওর সম্বন্ধে ধারণা থাকতে হবে। এ পর্যন্ত ডিজিজ, কিওর, হেলথ, তাছাড়া সিমটম, টোটালিটি অফ সিমটম সবই পড়ানো আছে। আশা করি আপনারা মোটামুটি এ সম্পর্কে ধারণা আছে। তার জন্য অ্যাপোরিজম 8-এ আমি কোনো ডেফিনেশন আনি নাই, যেহেতু আপনারা এগুলো পড়েই আসছেন। তো মূল বিষয়টাই তুলে ধরছি। অ্যাপোরিজম 8-এ যেটা বলা আছে সেটা হচ্ছে রেস্টোরেশন অফ হেলথ। রেস্টোরেশন মানে হচ্ছে কোনো জিনিসকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা। তার মানে হচ্ছে যে রিটার্নিং সামথিং টু আ ফরমার কন্ডিশন। আর রেস্টোরেশন অফ হেলথ মানে স্বাস্থ্যকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা, এটাই। এখন এখানে মূল বিষয় যেগুলা সেগুলা হচ্ছে রিমুভাল অফ সিমটম ইজ রিমুভাল অফ ডিজিজ। মানে সিমটম রিমুভ হলে ডিজিজ রিমুভ হয়ে যাবে। তারপর যেগুলা বলা আছে, আচ্ছা এটা আমি পরে বলি। আমরা তো জানি ডিজিজটা কি জিনিস। ডিজিজ হচ্ছে যখন কোন ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্ট হবে, মানে হচ্ছে জীবনী শক্তিটা যখন এলোমেলো বা বিশৃঙ্খল হয়ে যাবে, তখনই ডিজিজটা হবে। মানে নর্মাল সেন্সেশন বা নর্মাল ফাংশন যখন থাকবে না, নর্মাল ফিজিওলজি যখন থাকবে না, অ্যাবনর্মাল হয়ে যাবে কোনো ম্যাটেরিয়াল বডিতে, তখনই সেটা হচ্ছে ডিজিজ। আচ্ছা, ডিজিজ এটা। তারপরে এখানে বলা আছে সিমটম। সিমটমটা হচ্ছে যখন কোনো ডিজিজের এক্সটার্নাল আউটফিট দেখা যাবে, মানে কোনো ডিজিজের এক্সটার্নাল ম্যানিফেস্টেশন যখন প্রকাশ পাবে, সেটাই হচ্ছে সিমটম। ভাইটাল ফোর্সের ডিরেজমেন্টের জন্য এক্সটার্নাল যে ম্যানিফেস্টেশন গুলো প্রকাশ পাবে, সেটাই হচ্ছে সিমটম। তার জন্য প্রথমে যে লাইনটা বলা আছে সেটা হচ্ছে রিমুভাল অফ সিমটম ইজ রিমুভাল অফ ডিজিজ। মানে সিমটম যদি রিমুভ করা পসিবল হয়, তাহলে রোগটাও রিমুভ হবে। এটা হচ্ছে অ্যাপোরিজম 8-এর মূল কথা। আচ্ছা, তারপরে আসি। বলছে যে কিওর ইজ রিমুভাল অফ মরবিড সিমটম এন্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ সাইন। কিওর, কিওর মানে তো হচ্ছে আমরা সবাই জানি আরোগ্য লাভ করা। এখন কিওর ইজ রিমুভাল অফ মরবিড সিমটম। মরবিড সিমটমটা কি? মরবিড মানে হচ্ছে ধরেন আনহেলদি বা ডিস্টার্বিং এনিথিং। মানে ডিস্টার্বিং সিমটম, যেটা কিনা নর্মাল সিমটম না, অ্যাবনর্মাল সিমটম বা ফাংশন। কিওরটা কখন হবে? যখন এই মরবিড সিমটম মানে অ্যাবনর্মাল সিমটমটা রিমুভ হবে, তখনই কিওর হয়ে যাবে। এন্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ সাইন। ডিসঅ্যাপিয়ারেন্স মানে একই কথা, মানে রিমুভ আর ডিসঅ্যাপিয়ারেন্স মানে সেম, মানে দূর হওয়া আর কি। সাইন এবং সিমটম যখন দূর হয়ে যাবে, তখনই একজন ব্যক্তি তার সুস্থতা লাভ করবে, মানে সে কিওর হবে। আচ্ছা, সাইন এন্ড সিমটম মানে তো আপনারা জানেন, অ্যাপোরিজম 7 এগুলো পড়ানো আছে। আচ্ছা, তাও যদি একটু জিজ্ঞেস করি, 31 ব্যাচের কেউ একজন বলতে পারবেন সাইন আর সিমটম কি? কোন আপু আইডিয়া সাইন আছে হচ্ছে কি? লক্ষণ, আর সাইনটা হচ্ছে কোনো চিহ্ন বা কোনো একটা মার্ক, এবং সিমটম হচ্ছে একটা লক্ষণ যেটা হচ্ছে প্রকাশ পায়, এবং সাইনটা হচ্ছে যেটা বাইরে থেকে দেখলে বোঝা যায়। আহ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দুইটাই। আহ এটা তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে সিমটমটা সিমটমটাও বাহ্যিক ভাবে প্রকাশ পাবে, সাইনটাও ওই রকমই। সিমটমটা পেশেন্ট হিমসেলফ অর হারসেলফ সে বুঝতে পারবে। মানে কোনো পেশেন্টের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চেঞ্জ যেগুলো হবে, সেগুলো পেশেন্ট সে নিজে বুঝতে পারবে বা নিজে ফিল করতে পারবে। এটাই হচ্ছে সিমটম। আর সাইন তার আশেপাশে বা ফিজিশিয়ান যেটা কিনা পেশেন্ট নিজে বুঝতে পারবে না, একজন অভিজ্ঞ ব্যক্তি বা ফিজিশিয়ান বুঝতে পারবেন, সেটাই হচ্ছে সাইন। বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পেরেছি।
আচ্ছা, ঠিক আছে। এই সাইন এন্ড সিম্পটম রিমুভ হওয়া অথবা দূর হয়ে গেলে একজন মানুষ অসুস্থ থেকে সুস্থ হবে, কিওর হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে নো ডিজিজ রিমেইনস দেন ওয়ান্স সিম্পটম আর রিমুভড। মোট কথা এখানে প্রত্যেকটা লাইনের ঘুরে ফিরে একই মিনিং। কোনো ডিজিজ থাকবে না যখন একবার সিম্পটম সিম্পটম গুলো দূর হয়ে যাবে। তারপরে বলছে রেস্টোরেশন অফ নর্মাল হেলথ স্টেট। রেস্টোরেশন ওই যে বললাম, পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসা। রেস্টোরেশন অফ নর্মাল হেলথ স্টেট, সে আগে যেরকম তার স্বাস্থ্যের আগে যেরকম অবস্থা ছিল সেই অবস্থাতে ফিরে আসবে, এটাই হচ্ছে রেস্টোরেশন অফ নর্মাল হেলথ স্টেট। তো সিমটম আর রিমুভড এন্ড পেশেন্ট বিকাম কিওর, মানে মোট কথা হচ্ছে সিমটম চলে যাওয়া মানে হচ্ছে পেশেন্ট কিওর হওয়া। যতক্ষণ সিমটম থাকবে ততক্ষণ ধরে নেওয়া হবে যে পেশেন্ট অসুস্থ। উম, ধরেন যে এই কথাটার কারণ কি, এই যে এতগুলা কথা এখানে আসলো সেটার একটা কারণ আছে। এই অ্যাপোরিজম এইটা একটা হ্যানিম্যান কেন লিখছেন সেটা একটা কারণ আছে, এই যে এখানে লেখা আছে। হিউফ্ল্যান্ড হচ্ছে একজন ওই সময়কার ফিজিশিয়ান, হ্যানিম্যানের সময়কার ফিজিশিয়ান, মানে অ্যালোপ্যাথ চিকিৎসক ছিলেন। হ্যানিম্যান যখন হোমিওপ্যাথ ট্রিটমেন্ট শুরু করেন বা সদৃশ পদ্ধতি শুরু করেন, তখন তিনি হচ্ছে বলেন যে হোমিওপ্যাথ রিমুভ সিম্পটম বাট ডিজিজ রিমেন্স। তার কথা হচ্ছে হোমিওপ্যাথ সিম্পটম রিমুভ করবে কিন্তু ডিজিজ থেকেই যাবে, এটা তিনি এই অ্যাকিউজটা করেন। কিন্তু হ্যানিম্যান এই কথাটাকে প্রমাণ ভুল প্রমাণ করে দেন আর কি। কিভাবে ভুল প্রমাণ করেন? ভুল প্রমাণ করেন এইভাবে যে হোমিওপ্যাথটা মূলত হচ্ছে সদৃশ পদ্ধতিতে চিকিৎসা করা হয়, এটা আপনারা সবাই জানেন। সদৃশ পদ্ধতিতে যখন চিকিৎসা করা হয় তখন কোনো সিমটমই আর থাকবে না। সিমটম থাকবে না মানে হচ্ছে একজন ট্রু ফিজিশিয়ান যখন চিকিৎসা করবেন তখন কোনো সিমটম রেখে চিকিৎসা করবেন না। একজন ট্রু ফিজিশিয়ান বা আইডিয়াল ফিজিশিয়ান যখন চিকিৎসা করবেন তখন কোনো সিমটম রেখেই চিকিৎসা করবেন না, সে রোগটাকে সম্পূর্ণভাবে আরোগ্য করার চেষ্টা করবেন। আচ্ছা, উদাহরণ হচ্ছে অনেক সময় কেটে যায়, কেটে গেলে দেখা যায় যে অয়েনমেন্ট, মলম, বিভিন্ন এক্সটার্নাল ইউজের জন্য বিভিন্ন কিছু দেওয়া হয়। কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় আপনার আহ দাগ হয়তো কিছুটা কমে কিন্তু একটা স্কার থেকেই যায়। স্কার শুধু থাকে তা না, অনেক মেন্টাল এবং ফিজিক্যাল অনেক চেঞ্জও থেকে যায়। আবার দেখা যায় যে এগুলা থেকে অনেক সময় আবার নতুন সিমটমও তৈরি হয়। সুতরাং এইটা হচ্ছে সদৃশ পদ্ধতিতে চিকিৎসা করা হলো না, তাহলে রোগটা থেকে যাবে। হ্যানিম্যান এটা প্রমাণ করে দিছে যে হোমিওপ্যাথে সদৃশ ভাবে চিকিৎসা করা হয়, যে জন্য কিনা সিমটমও দূর হয় এবং ডিজিজও দূর হয়। এটাই হচ্ছে অ্যাপোরিজম 8 এর অ্যান্সার, মানে হিউফল্যান্ডের প্রশ্নের বা অ্যাকিউজের অ্যান্সার ছিল হচ্ছে এই অ্যাপোরিজম 8টা। বুঝতে পারছেন? কার কোনো প্রশ্ন আছে অ্যাপোরিজম 8 এ? আচ্ছা, আপু যে মরবিড সিমটমস, যেটা মরবিড সিমটমসটা একটু যদি হ্যাঁ, একটু আরো বলতেন। আচ্ছা। মরবিড মানে হচ্ছে কি বলবো, আনহেলদি। আনহেলদি সিমটম মানে তো আনহেলদি। আপনার ভাইটাল ফোর্সের যখন ডিরেসমেন্ট ঘটে তখন আপনার কিন্তু টিস্যু বলেন, অর্গান বলেন আনহেলদি হয়ে যাবে, তাই না? বাস যে সকল সিমটম গুলা দেখা যাবে সবগুলাই হচ্ছে আনহেলদি, আর মরবিড মানে হচ্ছে আনহেলদি বা সামথিং ডিস্টার্বিং। বুঝতে পারছেন? জি, জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে অ্যাপারিজম 8-এ? অ্যাপারিজম 8 খুব ছোট, বোঝার তেমন কিছু নাই আসলে। ওই হচ্ছে অ্যাপোরিজম 1 থেকে 7 পর্যন্ত যদি জানা যায়, যেমন আইডিয়াল ফিজিশিয়ান, টোটালিটি অফ সিমটম, সাইন সিমটম, কিওর, ডিজিজ, হেলথ, এগুলা কি সব যদি জানা যায় তাহলে অ্যাপোরিজম এইটা খুব সহজেই বোঝা যাবে, এখানে বোঝার আর তেমন কিছু নাই। আচ্ছা, অ্যাপোরিজম 8 যদি বুঝে থাকেন তাহলে আমরা অ্যাপোরিজম 9-এ চলে যাই। আচ্ছা, অ্যাপোরিজম 9 থেকে শুরু হচ্ছে ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স অর্গান মেডিসিনের 9 থেকে 17 নম্বর অ্যাপোরিজমে বর্ণনা করা আছে। আপনারা অলরেডি ভাইটাল ফোর্স পড়ে আসছেন। সব অ্যাপোরিজমে কম বেশি ভাইটাল ফোর্স নিয়ে কথা বলা আছে, তো আপনারা ভাইটাল ফোর্স সম্বন্ধে জানেন। আর এখন থেকে আমরা এটা একটু বিস্তারিত পড়বো। অ্যাপোরিজম 9 থেকে 17-তে ভাইটাল ফোর্স নিয়ে বিস্তারিত বলা আছে।
আচ্ছা, ভাইটাল ফোর্স জিনিসটা কি? ভাইটাল ফোর্সের বাংলা অর্থ যেটা সেটা হচ্ছে জীবনী শক্তি। এখন জীবনী শক্তি, ভাইটাল ফোর্স মানে হচ্ছে জীবনী শক্তি। ডেফিনেশনের দিকে যদি যাই, ডেফিনেশন পরে যাই, ভাইটাল ফোর্স শব্দটা কোথা থেকে আসলো? ভাইটাল ফোর্স শব্দটা হ্যানিম্যানই সর্বপ্রথম ব্যবহার করেন তার হচ্ছে অর্গানন অফ মেডিসিন বইয়ের জন্য, 5th এডিশনের জন্য। 5th এডিশনে অ্যাপোরিজম, ভাইটাল ফোর্সটা নিয়ে আসেন, এই শব্দটা ব্যবহার করেন। আচ্ছা, 5th এডিশনে কত সালে? 1833 সালে মনে হয় 5th এডিশনে ভাইটাল ফোর্স শব্দটা তিনি ব্যবহার করেন। আচ্ছা, তারপরে 6th এডিশনে ভাইটাল ফোর্সটাকে একটু পরিবর্তন করেন। পরিবর্তন করে উনি যেটা বলেন, ভাইটাল ফোর্সের নাম হচ্ছে ভাইটাল প্রিন্সিপল অর লাইফ প্রিন্সিপল অর ভাইটাল এনার্জি অর হচ্ছে ডাইনামিক্স। ডাইনামিক্স মানে হচ্ছে, আমরা তো ডাইনামিক কথাটার সাথে সবাই পরিচিত। ডাইনামিক কথার ব্যাখ্যা একটু পরে আমরা ডিটেলস পড়বো। ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, আর এই ডাইনামিক্সটা আসছে ডাইনামিক শব্দ থেকে। ডাইনামিক্স হচ্ছে নাউন আর ডাইনামিক হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং যার মধ্যে ডাইনামিক এনার্জি আছে সেটাই হচ্ছে ডাইনামিক্স। আচ্ছা, এটা গেল 6th এডিশনে এটা আছে আর 5th এডিশনে এটা আছে। এখন ভাইটাল ফোর্স কি সেটা আমরা বিস্তারিত জানি। এখানে বলছি যে লাইফ হচ্ছে বডি প্লাস মাইন্ড প্লাস ভাইটাল ফোর্স। মানে হচ্ছে আমাদের জীবন কিসের সমন্বয়ে গঠিত? বডি, মাইন্ড, ভাইটাল ফোর্স। ধরেন যে আমাদের শরীর আছে, বডি আছে, সকল অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন হাত পা চোখ নাক কান সবই আছে। তারপরে আবার ডিসেকশন করার পর দেখা যাবে হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, সবই আছে। সবকিছু থাকার পরেও মাইন্ডও আছে, কিন্তু সেখানে ভাইটাল ফোর্স নাই, তাহলে আপনার তো জীবনের কোনো মূল্যই নেই। তার মানে আপনার ভাইটাল ফোর্স যদি না থাকে, আপনার কোনো ফাংশনও, আপনার বডির কোনো ফাংশনও হবে না, কোনো অ্যাকশনও করতে পারবে না, মানে নিস্তেজ। মানে ভাইটাল ফোর্স ছাড়া জীবনের কোনো মূল্যই নেই। এই ভাইটাল ফোর্সটা, ভাইটাল ফোর্সের ডেফিনেশন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে দ্য স্পিরিচুয়াল পাওয়ার। স্পিরিচুয়াল মানে কি? স্পিরিচুয়াল মানে যেটা বোঝায় অদৃশ্য, অদৃশ্য বা আত্মিক। দ্য স্পিরিচুয়াল পাওয়ার অর গাইডিং এনার্জি। গাইডিং মানে তো পথ নির্দেশক। গাইডিং এনার্জি দ্যাট গভর্নস মানে কি? নিয়ন্ত্রণ করে। গভর্নস অর রেগুলেট, নিয়ন্ত্রণ করে অল দা অর্গান, প্রত্যেকটি অর্গানকে নিয়ন্ত্রণ করে, অ্যান্ড পার্ট অফ দা বডি, দেহের সমস্ত অর্গান বা পার্টকে নিয়ন্ত্রণ করে, ইজ কল্ড ভাইটাল ফোর্স। মোট কথা, যে অদৃশ্য শক্তি বা পথ প্রদর্শক শক্তি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে, তার নামই হচ্ছে ভাইটাল ফোর্স। ঠিক আছে, বুঝতে পারছেন? ডেফিনেশনটা বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ভাইটাল ফোর্সের কিন্তু অনেক কাজ। ভাইটাল ফোর্স আমাদের সুস্থ দেহেও যেমন কাজ করে, তারপরে অসুস্থ হওয়ার জন্য ভাইটাল ফোর্স দায়ী। আবার আরোগ্য লাভ করার জন্য, মানে কিওর হওয়ার জন্য কিন্তু ভাইটাল ফোর্সই রেসপন্সিবল। সুতরাং ভাইটাল ফোর্সের অনেক কাজ। ভাইটাল ফোর্স ছাড়া আমাদের জীবনের কোনো মূল্যই নেই। আচ্ছা, এগুলো ভাইটাল ফোর্সের ডেফিনেশন প্লাস বেসিক ধারণাটা। অ্যাপোরিজম 9-এই হচ্ছে যেটা দেওয়া আছে, প্রপার্টিস অফ ভাইটাল ফোর্স, মানে ক্যারেক্টারিস্টিক। ভাইটাল ফোর্স কেমন হবে হ্যানিম্যান সেটা বর্ণনা করছেন, বা সুন্দর সুন্দর আহ দিছেন, উপমা দিছেন ভাইটাল ফোর্স গুলা কেমন হবে। আচ্ছা, ভাইটাল ফোর্সের যে বৈশিষ্ট্যগুলা সেগুলা হচ্ছে, ফার্স্ট হচ্ছে স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে একটু আগে বলে আসলাম, ইনভিসিবল বা অদৃশ্য বা ইমম্যাটেরিয়াল, মানে হচ্ছে স্পিরিট লাইক, আত্মা সদৃশ এটাকে বলে আর কি। মোট কথা, আপনারা যদি ধরেন অদৃশ্য তাহলেই বুঝতে পারবেন অদৃশ্য কেমন। আমরা হচ্ছে ভাইটাল ফোর্সকে দেখি না, চোখেও দেখি না, স্পর্শও করতে পারি না, শুধু আমরা জাস্ট অনুভব করতে পারি। কিভাবে অনুভব করতে পারি? এর কাজের মাধ্যমে। ভাইটাল ফোর্স যখন কোনো বডিতে অ্যাকশন, কোনো ফাংশন দেখাবে, তখন ফিল করতে পারবো যে হ্যাঁ, এটা ভাইটাল ফোর্স। এক্সাম্পল ধরেন এই যে ইলেকট্রিসিটি, আজকে আমার এখানে কারেন্ট নেই, ইলেকট্রিসিটি আপনি কিন্তু দেখতেছেন না, কিন্তু যখন
এর সাহায্যে আপনার আলো জ্বলবে, বাতাস, ফ্যান চলবে বা সবকিছু চলবে, তখন আপনি দেখতে পারবেন না ইলেকট্রিসিটি আছে। ভাইটাল ফোর্স তেমনি। ওই আবার হচ্ছে ম্যাগনেটের মতো। ম্যাগনেট, আপনি চুম্বকের শক্তি দেখতে পারতেছেন না, কিন্তু হচ্ছে চুম্বক যখন কোনো বস্তুকে আকর্ষণ করবে তখন আপনি দেখতে পারবেন। তো ভাইটাল ফোর্সটাও ঠিক একই রকম। ভাইটাল ফোর্সটাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না। জাস্ট অনুভব করতে হয়, তাও আবার এর কাজের মাধ্যমে। এর জন্য ভাইটাল ফোর্সকে বলা হয়েছে স্পিরিচুয়াল এনার্জি। ভাইটাল ফোর্সের এটা একটা বৈশিষ্ট্য, ফার্স্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্পিরিচুয়াল এনার্জি। তারপরে আসি হচ্ছে সেকেন্ড যে প্রপার্টিস, সেটা হচ্ছে অটোক্রেটিক। অটোক্রেটিক মানে কি? অটো মানে বলা হচ্ছে সেলফ, মানে নিজস্ব, আর হচ্ছে কেরোটোস মানে দুইটা। অটোক্রেটিক দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ক্যারোটোস। অটো মানে হচ্ছে সেলফ, ক্যারোটোস মানে হচ্ছে পাওয়ার। তার মানে অটোক্রেটিক মানে কি দাঁড়ায়? সেলফ পাওয়ার। সেলফ পাওয়ার বা সেলফ রেগুলেটিং বা গভর্নিং, যেটাই বলি না কেন একই কথা। মোট কথা হচ্ছে স্বয়ংক্রিয়, যে কিনা নিজের কাজ নিজেই করতে পারে, যে নিজেই মনে করেন যে বডির সবকিছুকে নিয়ন্ত্রণ করে, নিজের রুলিং এ নিয়ন্ত্রণ করে, তার অন্য কারো প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে অটোক্রেটিক বা স্বয়ংক্রিয়। ঠিক আছে? তারপর আসি হচ্ছে অটোমেটিক। অটোমেটিক মানে হচ্ছে সেলফ অ্যাক্টিং। ওই একটু আগে অটো মানে পড়ে আসলাম না, অটো মানে হচ্ছে সেলফ, আর ম্যাটিক মানে হচ্ছে অ্যাক্টিং। অটোক্রেটিক মানে যেটা ছিল হচ্ছে স্বয়ংক্রিয়, আর অটোমেটিক মানে হচ্ছে সক্রিয়, অ্যাক্টিভ, সক্রিয়, সর্বদা সে অ্যাক্টিভ থাকে। ভাইটাল ফোর্স যদি অ্যাক্টিভ নাই থাকতো তাহলে আমাদের বডি কাজ করতো না। ভাইটাল ফোর্স অ্যাক্টিভ না থাকলে আমরা মনে করেন যে মৃত। যতক্ষণ ভাইটাল ফোর্স অ্যাক্টিভ আছে ততক্ষণ আমরা জীবিত। তো অটোমেটিক হচ্ছে সেলফ অ্যাক্টিং, নিজে সব সময় তার কাজ করতেই থাকে। আহ, কেমন কাজ করতে থাকে? সবই, সকল কাজই করতে থাকে। আমাদের প্রত্যেকটা সেল, টিস্যু, অর্গান, সব কাজ সে নিয়ন্ত্রণ করে, সবার কাজ সে একাই নিয়ন্ত্রণ করে। ওকে, এর জন্য তাকে বলা হয়েছে অটোমেটিক বা সেলফ অ্যাক্টিং। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডাইনামিক। এটা ডেফিনেশনেও দেওয়া আছে যে ডাইনামিক, ভাইটাল ফোর্সটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিকের অর্থ কি দাঁড়ায়? ফোর্স ইন অ্যাকশন, এনার্জেটিক। মোট কথা হচ্ছে ডাইনামিক মানে গতিশীল। গতিশীল এটুক জানলে হবে। ডাইনামিক মানে হচ্ছে গতিশীল। গতিশীল কিভাবে? ভাইটাল ফোর্স তো অবশ্যই গতিশীল। ভাইটাল ফোর্স সর্বদাই গতিশীল। সে যদি গতিশীল না থাকতো, ওই তো একটু আগে বললাম যে আমাদের জীবনের কোনো দামই ছিল না। আমরা কোনো ফাংশন, কোনো সেন্সেশন, আমাদের কোনো কিছুই কাজ করতো না। সে সর্বদাই গতিশীল। যখনই তার গতি থেমে যাবে তখন আমরাও থেমে যাব, আমরাও মানে মারা যাব, এরকম একটা অবস্থা। তারপর যে বৈশিষ্ট্যটা বলছে আনবাউন্ডেড সোয়ে, মানে বাউন্ডলেস। তার কোনো বাউন্ড নাই, তার কোনো নিজস্ব গণ্ডি নাই, সে নিজের মতো কাজ করে। নো লিমিটেশন, সেম। তারপরে হচ্ছে অ্যাডমায়ারেবল, অ্যাপ্রিসিয়েবল। পরের যে বৈশিষ্ট্যটা, প্রপার্টিজ, সেটা হচ্ছে হারমোনিয়াস। হারমোনিয়াস মানে এর অর্থ কি বোঝায়? হারমোনিয়াস অর্থ যেটা বোঝায় সেটা হচ্ছে সমন্বয় করে চলা আর কি। হারমোনিয়াস মানে সমন্বয় করে চলা। এগুলার সিনোনিম হচ্ছে রিদমিক, সিকুয়েন্সিয়াল। এগুলো আপনারা বুঝেন, অর্থ বুঝেন। উদাহরণস্বরূপ কি হতে পারে? আমাদের এই যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে, তারপরে ধরেন যে লাংস এক্সপান্ড হচ্ছে, তারপরে হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে, এগুলা সবগুলাই কিন্তু একটা রিদমিক ওয়েতে হচ্ছে, তাই না? তারপরে যে ইন্টেস্টাইনের মুভমেন্ট হচ্ছে, এগুলা সবগুলাই হচ্ছে রিদমিক ওয়েতে হচ্ছে। আর এই রিদমিক ওয়েটা কে পরিচালিত করতেছে? করতেছে হচ্ছে এই ভাইটাল ফোর্স। এই জন্য ভাইটাল ফোর্সের একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে হারমোনিয়াস। ও হচ্ছে হারমোনিয়াস। হারমোনিয়াস মানে হচ্ছে সমন্বয় করে চলা। ওকে, তারপর লাস্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আনইন্টেলিজেন্ট অ্যান্ড ইনটেনসিভ। ওকে, আনইন্টেলিজেন্ট অ্যান্ড ইনটেনসিভ কেন বলছে? আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে যে কিনা বুদ্ধিমান না। এত ভালো বৈশিষ্ট্য এতগুলা ছিল, এখন হঠাৎ করে সে কেন বুদ্ধিমান না? আবার এটা একটা প্রশ্ন না, যে এতগুলা ভালো বৈশিষ্ট্য এখন মাঝখান থেকে আনইন্টেলিজেন্ট সে কেন?
আনইন্টেলিজেন্ট কেন বলছে, কারণ হচ্ছে সে আমাদের মতো বই পড়ে পড়ে জ্ঞান অর্জন করে নাই। এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ নিতেছি আর কি, কতটুকু অক্সিজেন নিতেছি ও কিন্তু সেটা মুখস্থ করে রাখে নাই। ওর যতটুক প্রয়োজন ততটুকুই রাখতেছে, যতটুক প্রয়োজন না ততটুক সে বাদ দিয়ে দিতেছে। এর জন্য বলা হয়েছে আনইন্টেলিজেন্ট। ও আমাদের ধরেন যে প্রতিনিয়ত কত আমরা নিঃশ্বাসের সাথে কত ভাইরাস ব্যাকটেরিয়া সবকিছুই তো আমাদের ভেতরে যাচ্ছে, প্রত্যেকটাই যদি গিয়ে বাসা বাঁধতো তাহলে তো ধরেন হচ্ছে আমরা বেঁচেই থাকতাম না। তো সেই জন্য বলা হয়েছে আনইন্টেলিজেন্ট। ও হচ্ছে যেটা দরকার সেটাকেও রাখে আর যেটা হার্মফুল সেটাকেও বাদ দিয়ে দেয় আর কি। যতক্ষণ পর্যন্ত ওর শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত ও সেগুলোর সাথে লড়তেই থাকে। ইনস্টিংক্টিভ মানে হচ্ছে ওই যে একই রকম সহজ প্রবৃত্তিজাত, মানে হচ্ছে ওর ন্যাচারাল বৈশিষ্ট্য। একটু আগে যে বৈশিষ্ট্যগুলো বললাম যে ও যতটুক প্রয়োজন আমাদের বডির জন্য ততটুকুই রাখে, বাকিগুলাকে সে মেরে ফেলে বা বের করে দেয়, সেটাই হচ্ছে ওর হচ্ছে সহজাত প্রবৃত্তি। এর জন্য ওর একটা বৈশিষ্ট্যর নাম হচ্ছে ইনস্টিংক্টিভ। ঠিক আছে, এইটা হচ্ছে প্রপার্টিস অফ ভাইটাল ফোর্স। এর মধ্যে কেউ কিছু বুঝতে পারে নাই বা কারো কোনো প্রশ্ন আছে? না আপু, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এই প্রপার্টিস অফ ভাইটাল ফোর্সটা কিন্তু রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইবা তো ধরে রিটেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেখবেন আপনারা রিটেনের জন্য খুব ভালোভাবে দেখবেন। আচ্ছা, অ্যাপোরিজম 10 হ্যানিম্যান যেটা বলছেন সেটা হচ্ছে যে the material organism without the vital force is capable of no sensation, no function, no self preservation। মানে ভাইটাল ফোর্স ছাড়া আপনার দেহে কোনো ফাংশন হবে না, কোনো সেন্সেশন হবে না, কোনো প্রিজার্ভেশন হবে না। মোট কথা হচ্ছে ভাইটাল ফোর্সের অনুপস্থিতিতে কি কি হয় সেটা হচ্ছে অ্যাপোরিজম 10 হ্যানিম্যান বলছে। খুবই সোজা, ভাইটাল ফোর্স যদি না থাকে তাহলে আপনার শরীরে কি কি ঘটবে সেটাই বলছে। ফার্স্টে হচ্ছে নো ভাইটাল এনার্জি, আপনি কোনো ভাইটাল শক্তি পাবেন না, কাজ করার কোনো শক্তি পাবেন না, নো ভাইটাল এনার্জি। তারপরে বলছে নো সেন্সেশন। সেন্সেশন মানে কি? সেন্স বা ফিলিং, সেখান থেকে তো সেন্সেশন। আচ্ছা, কোনো সেন্স থাকবে না, আপনার কোনো সেন্সই থাকবে না। ভাইটাল ফোর্স যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আপনার কোনো সেন্সই থাকবে না বা ফিলিংসই থাকবে না। একই রকম ভাবে নো ফাংশন, ভাইটাল ফোর্স না থাকলে কে কাজ করবে? কারো কাজ করার ক্ষমতা আছে? সে তো প্রত্যেকটা টিস্যু থেকে অর্গান থেকে সরি কি বলে সেল থেকে শুরু করে প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা পার্টকেই সে নিয়ন্ত্রণ করে তার কাজের মাধ্যমে। তাহলে হচ্ছে ভাইটাল ফোর্স না থাকলে তার কোনো ফাংশনও থাকবে না। তারপরে বলা হচ্ছে নো সেলফ প্রিজার্ভেশন। সেলফ প্রিজার্ভেশন কি? নিজের আত্মরক্ষা করতে পারবে না। ভাইটাল ফোর্স আপনার শরীরের আত্মরক্ষাও করবে। কেমন আত্মরক্ষা করবে? ধরেন যে আপনার বাইরের রোগ জীবাণু থেকে বা দূষিত পদার্থ থেকে আপনাকে আত্মরক্ষা করতে সাহায্য করবে। এটা হচ্ছে ভাইটাল ফোর্সের কাজ। ভাইটাল ফোর্স না থাকলে এটাও হবে না। আচ্ছা, আগে ভাবতাম যে ইমিউনিটি আর ভাইটাল ফোর্স মনে হয় সম্পূর্ণ একই জিনিস, কিন্তু দেখলাম যে না, একটু সামান্য পার্থক্য আছে। ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে এনার্জিটা আপনার রোগটাকে প্রতিরোধ করবে সেটাই হচ্ছে ইমিউনিটি। আর অপরদিকে ভাইটাল ফোর্স তো শুধু রোগ প্রতিরোধ না, আপনার প্রত্যেকটা ফাংশন সেন্সেশন বডির প্রত্যেকটা পার্টই সে কন্ট্রোল করবে। এটা হচ্ছে ভাইটাল ফোর্স আর ইমিউনিটির তফাৎ। এটা আমি আগে ভাবতাম যে দুইটা হয়তো একই জিনিস, কিন্তু না, একটু তফাৎ আছে। ইমিউনিটিটা হচ্ছে ধরেন যে ভাইটাল ফোর্সেরই একটা পার্ট। তার মানে হচ্ছে নো সেলফ প্রিজার্ভেশন মানে হচ্ছে নো ইমিউনিটি, তার কোনো ইমিউনিটি থাকবে না। তারপরে ফাইনালি তার যদি ভাইটাল এনার্জি না থাকে, কোনো সেন্সেশন না থাকে, কোনো ফাংশন, সে কোনো কাজই করতে না পারে, ইনফ্যাক্ট তার সেলফ প্রিজার্ভেশন না থাকে, অবশেষে তো ভাইটাল ফোর্সের কিছুই থাকলো না, কোনো কাজই থাকলো না, তাহলে আমাদের বডিটা কি হবে? ফাইনালি সে মারাই
যাবে, তার বডির আর কোনো মূল্যই থাকবে না। বডি থাকবে, মাথা থাকবে, শরীর থাকবে, সব হাত পা সবই থাকবে, কিন্তু আমাদের জীবন থাকবে না। সুতরাং ভাইটাল ফোর্স না থাকলে আমাদের জীবনের সমাপ্তি ওখানেই ঘটবে। আর ডেথ হলে ফাইনালি হবে ডিকে। ডিকে মানে হচ্ছে যে পচন, ডিকম্পোজিশন, পচন হবে। সুতরাং ভাইটাল ফোর্স যদি না থাকে আমাদের কি কি ক্ষতি হবে সেটাই। কোনো ভাইটাল এনার্জি থাকবে না, কোনো সেন্সেশন থাকবে না, কোনো ফাংশন থাকবে না, সেলফ প্রিজার্ভেশন থাকবে না, ফাইনালি ডেথ এন্ড ডিকে। এটাই হচ্ছে অ্যাবসেন্স অফ ভাইটাল ফোর্স। ওকে, এটা বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পেরেছি। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ওই যে একটু আগে যেটা বললাম যে ভাইটাল ফোর্স এর অনেক রোল। ভাইটাল ফোর্স ডিজিজের ক্ষেত্রেও তার গুরুত্ব রয়েছে, কিউরের ক্ষেত্রেও তার যেমন গুরুত্ব রয়েছে, হেলথের ক্ষেত্রেও তার গুরুত্ব রয়েছে। সুস্থ দেহেও সে ভাইটাল ফোর্স কাজ করে, অসুস্থ দেহেও অসুস্থ হওয়ার জন্য ভাইটাল ফোর্স অনেকটা দায়ী, আবার কিওর করার জন্য ভাইটাল ফোর্স দায়ী। অ্যাপোরিজম 11-এ শুধু ভাইটাল ফোর্সের ডিজিজ রোলটা বলা আছে, মানে রোগের ক্ষেত্রে ভাইটাল ফোর্স কি কি গুরুত্ব পালন করে বা কিভাবে রোগটা হয়, ভাইটাল ফোর্সের কোন কোন কাজের জন্য ডিজিজটা হয়, সেটাই মানে অ্যাপোরিজম 11-এ ডক্টর হ্যানিম্যান বলছেন আর কি। অ্যাপোরিজম 11-এ যেটা আছে সেটা হচ্ছে রোল অফ ভাইটাল ফোর্স ইন ডিজিজ। এটা হচ্ছে অ্যাপোরিজম 11। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি আপু, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যায়। আচ্ছা, না আমাদের রাস্তার পাশে তো আমাদের বাড়ি, তো অনেক সাউন্ড আসে, সেজন্য জিজ্ঞেস করলাম। ওকে, রোল অফ ভাইটাল ফোর্স ইন ডিজিজ। রোগের ক্ষেত্রে ভাইটাল ফোর্সের কি কি গুরুত্ব সেটা এখানে বলা আছে। ডিজিজের অনেক ডেফিনেশন বইয়ে দেওয়া আছে। বইয়ে না, শুধু আমি যখন অ্যাপোরিজম 1 থেকে 4 পড়াইছিলাম তখন ডিজিজের ডেফিনেশনও পড়াইছিলাম। তাছাড়া বইয়ে অনেক ডেফিনেশন আছে। ওকে, সেগুলা থেকে সামারি যদি বলি, ডিজিজটা কি? নর্মাল হেলথ অথবা ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্সটা যখন নর্মাল থাকবে অথবা নর্মাল হেলথে ভাইটাল ফোর্সটা যখন নর্মাল থাকবে, তখন তাকে ইনিমেট করা হবে। ইনিমেট মানে হচ্ছে যে ত্বরান্বিত করা হবে আর কি, বা ক্ষতিগ্রস্ত করা হবে। হ্যাঁ, এই নর্মাল ভাইটাল ফোর্সকে যখন ক্ষতিগ্রস্ত করা হবে, ক্ষতিগ্রস্ত করলে ডাইনামিক্যালি মানে ডাইনামিক্যালি বিশৃঙ্খল হবে। কে বিশৃঙ্খল হবে বা এলোমেলো হবে? সে হচ্ছে ভাইটাল ফোর্সটা ডাইনামিক্যালি ডিরেঞ্জ হবে। ভাইটাল ফোর্স ডাইনামিক্যালি ডিরেঞ্জ হলে ডিজিজ হবে। ওকে, ভাইটাল ফোর্স যখন নর্মাল থাকবে না, নর্মাল ভাইটাল ফোর্সকে যখন ডাইনামিক্যালি ডিরেঞ্জ করা হবে কোনো কিছু দ্বারা, কোনো ডিজিজ বা মায়াজম দ্বারা, তখনই ডিজিজটা সরি ওকে, তখনই ডিজিজ হবে। তো আপনারা ডেফিনেশন আগের ইগুলা দেখে, স্লাইড গুলা দেখে দেখে নিয়েন। যদি ডিজিজ সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকে, আগের অ্যাপোরিজম গুলাতে পড়ানো আছে ডিজিজ। ওকে, এখন ডিজিজের রোল কি, ভাইটাল ফোর্সের রোল কি ডিজিজের ক্ষেত্রে দেখি কি বলা আছে। হোয়েন ডিজিজ পটেনশিয়ালিটি মানে কি বোঝায়? পটেনশিয়ালিটি মানে হচ্ছে যে কার্যদক্ষতা বা কার্যক্ষমতা। ডিজিজ পটেনশিয়ালিটি, রোগের কার্যক্ষমতা ইজ স্ট্রঙ্গার দেন ভাইটাল পটেনশিয়ালিটি। জীবনী শক্তির কার্যদক্ষতা চেয়ে ডিজিজ পটেনশিয়ালিটি বা রোগের কার্যদক্ষতা যখন স্ট্রং হবে, শক্তিশালী হবে, and both force এবং উভয় শক্তি come in conflict, এবং উভয় শক্তি, কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ, উভয় শক্তির মধ্যে সংঘর্ষ লাগবে, উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে যখন সংঘর্ষ লাগবে, মানে যুদ্ধ লাগবে দুজনের সাথে, এই যে ভাইটাল ফোর্সের সাথে এন্ড হচ্ছে ডিজিজ ফোর্সের সাথে যখন সংঘর্ষ লাগবে, তখন হচ্ছে ডিজিজ প্রডিউস হবে। মানে আপনার এখানে ভাইটাল ফোর্সের চেয়ে হচ্ছে ডিজিজ ফোর্সটা বেশি শক্তিশালী। এই দুইজন যুদ্ধ করে ডিজিজ ফোর্সটা যখন জয়ী হবে, তখন আপনার ডিজিজটা হবে আর কি। ডিজিজ হবে মানে আপনার সাইন সিম্পটম প্রকাশ পাবে। এই লাইনটা বুঝতে পারছেন?
জি আপু, বুঝতে পেরেছি। জি আপু, বুঝতে আচ্ছা, পারছি। মানে ভাইটাল ফোর্সের কি গুরুত্ব ডিজিজের ক্ষেত্রে, এই লাইনটার মধ্যেই সবকিছু বলা আছে। মোট কথা হচ্ছে ডিজিজের পটেনশিয়ালিটি বা ডিজিজের শক্তিটা যখন ভাইটাল ফোর্সের চেয়ে বেশি হবে, ভাইটাল ফোর্স কিনা যখন আর কাজ করতে পারবে না, ওই ডিজিজের সাথে যুদ্ধ করতে পারবে না, আনএবল হবে, তখন হচ্ছে ডিজিজটা ভাইটাল ফোর্সকে সরিয়ে দিয়ে বা দুর্বল করে দিয়ে ডিজিজ ডিজিজ উৎপন্ন করবে এবং সাইন সিমটম উৎপন্ন করবে। ঠিক আছে, তারপরে যেটা বলা আছে, আচ্ছা, এখানে যেহেতু বলা আছে স্ট্রঙ্গার, সব রোগই তো মনে করেন, যে সকল রোগগুলা হয় সবগুলাই তো মনে করেন যে কম বেশি ভাইটাল ফোর্সের যে শক্তিশালী এর জন্য হয়। রিসেন্টলি একটা রোগ নিয়ে অনেক বেশি আতঙ্ক ছড়াইছে, কি ব্ল্যাক ফাঙ্গাস, যেটা মিউকরমাইকোসিস। তো ওইটা আপনার যদি ভাইটাল ফোর্স নর্মালের চেয়ে একটু কম থাকে, তাও ধরেন ওটা হবে না। মিউকরমাইকোসিস ভাইটাল ফোর্স যখন অনেক বেশি দুর্বল তখন সেটা অ্যাটাক করে। তো অন্যান্য সব ডিজিজ সেম, ভাইটাল ফোর্সের চেয়ে সে যখন শক্তিশালী হবে, আপনার ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়ে যাবে, তখনই আপনার ডিজিজটা প্রডিউস হবে। তারপরে বলছে ইন অ্যাকিউট কেস, আপনার তো অ্যাকিউট এন্ড ক্রনিক সম্বন্ধে কিছুটা সম্পর্কে ধারণা আছে না? অ্যাকিউট এন্ড ক্রনিক ডিজিজ সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের? জি মোটামুটি হালকা ঝাপসা আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলা যখন পড়াবো তখন বলবো আর কি। অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে, ইফ ডিজিজ ইজ নট টু ভায়োলেন্ট, ডিজিজটা যদি খুব বেশি তীব্র না হয় ইন ক্যারেক্টার, স্বভাবের দিক দিয়ে খুব বেশি তীব্র যদি না হয়, দ্য ভাইটাল ফোর্স ক্যান ওভারকাম দ্য ডিজিজ, ভাইটাল ফোর্স তাহলে এই ডিজিজটাকে ওভারকাম করে ফেলবে। ডিজিজ কন্ডিশন থ্রো ইটস ওন পাওয়ার, ও তার নিজের পাওয়ারের সাহায্যে, ভাইটাল ফোর্স নিজের পাওয়ারের সাহায্যে এই কম তীব্র এই ডিজিজটাকে সে সরিয়ে ফেলতে পারবে বা মেরে ফেলতে পারবে। তারপরে হচ্ছে সামটাইম ভাইটাল ফোর্স ক্যান নট ওভারকাম দ্য ডিজিজ কন্ডিশন এন্ড কমপ্লিটলি ডিস্ট্রয়। আচ্ছা, সবসময় যে ভাইটাল ফোর্স জয়ী হবে এমন কোনো কথা নেই, তাহলে আমাদের আর কোনো রোগ হইতো না। Sometimes vital force cannot overcome the disease condition and completely destroy. আচ্ছা, যখন ভাইটাল ফোর্সটা ডিজিজটাকে ওভারকাম করতে পারে না, তখন সে কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, আচ্ছা, এক্সাম্পল স্বরূপ হচ্ছে আমাদের যখন আমাদের কোনো ডিজিজ হয়, তখন দেখা যায় যে ডিজিজ হলে পরবর্তীতে আমাদের পোস্ট কমপ্লিকেশন দেখা যায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই যে ভাইটাল ফোর্সটা কিন্তু যদিও বা তার রোগের সাথে যুদ্ধ করছে, ডিজিজের সাথে যুদ্ধ করছে, তার কিন্তু অনেক এনার্জি চলে গেছে। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক এনার্জি চলে যাওয়ার কারণে ভাইটাল ফোর্স এমনিতে দুর্বল হয়ে গেছে। তার কারণে একটা রোগ থেকে ঠিক হওয়ার পরে তার পরবর্তীতে আরো কিছু রোগের কমপ্লিকেশন দেখা যায়। এটাই হচ্ছে তার কারণ। আচ্ছা, লাস্টে যেটা বলছে ইন ক্রনিক কেসের ক্ষেত্রে দ্য ভাইটাল ফোর্স অ্যালোন ক্যান নট এক্সটিংগুইশ দ্য ডিজিজ, ভাইটাল ফোর্স একা একা রোগকে প্রশমিত করতে পারে না। এক্সটিংগুইশ মানে হচ্ছে প্রশমিত করা বা ধ্বংস করা আর কি। একা একা রোগকে প্রশমিত করতে পারবে না ভাইটাল ফোর্স ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। যেহেতু এটা ক্রনিক ডিজিজ, অনেকদিন যাবত আপনার শরীরে বাসা বেঁধে আছে, এত সহজে কি ভাইটাল ফোর্স ওকে প্রশমিত করতে পারবে? না, পারবে না। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মেডিসিনাল পাওয়ারের দরকার পড়বে, মেডিসিনাল পাওয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, এটা হচ্ছে গেল ভাইটাল ফোর্সের রোল ইন ডিজিজ। তো আপনাদের আরো হচ্ছে ভাইটাল ফোর্স কিউরের ক্ষেত্রে কি কি গুরুত্ব পালন করে, হেলথের ক্ষেত্রে কি গুরুত্ব পালন করে, এগুলাও আগামী ক্লাসে পড়াবো। ভাইয়া,